ভূত চ্যানেল থেকে বলছি আমি অরিজিৎ, এবং আমার সঙ্গে আছে অর্পণ। আজ আমাদের প্রথম গল্প, এবং সেই গল্পটির নাম হলো শীতের ভয়ঙ্কর রাত। এই গল্পের বিভিন্ন চরিত্রে আছি আমি এবং আমার বন্ধু অর্পণ। তো বেশি দেরি না করে গল্পটি শুরু করছি। আজ হঠাৎ বহুদিন আগেকার এক ঘটনার কথা মনে পড়ে গেল। ওই ঘটনাটি আমার জীবনের সবথেকে বিস্মরণীয় ঘটনা, এবং যে ঘটনাতে আমি বুঝতে পেরেছিলাম যে পাপ কোনোদিন চাপা থাকে না, ভগবান তার শাস্তি ঠিক দিয়েই দেয়। আজ ভীষণ ঠান্ডা পড়েছে, এতই ঠান্ডা যে যেন মনে হচ্ছে ছুরিয়ে দিয়ে কেউ গায়ের চামড়াটি কেটে দিচ্ছে। এই ভয়ঙ্কর ঠান্ডায় আজকে বেরিয়ে আমার পরিণতি খুব খারাপ। প্রচণ্ড শীত, রাস্তায় কোনো ল্যাম্প পোস্ট পর্যন্ত নেই। এখন যেতে হবে আমাকে সেই বনগা। আজকে বন্ধুর বাড়িতে নেমন্ত্রণ ছিল, তার মেয়ের জন্মদিনে। বন্ধু অনেকবার করে বারণ করলো যে বাড়ি যেতে হবে না, কিন্তু আমি কিছুই ওই কথা কানে না নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। কেননা কালকে আমাকে অফিস যেতে হবে। আমি যদি কালকের মিটিংটা অ্যাটেন্ড না করি তাহলে আমার চাকরি হয়তো চলে যেতেও পারে। তাই আমি বেরিয়ে পড়লাম। এই ঠান্ডায় শিয়ালদা থেকে বনগাঁর এই দূরত্বকেই অনেক বেশি দূরত্ব মনে হচ্ছে, যেন মনে হচ্ছে এই মর্ত থেকে স্বর্গে যাওয়ার রাস্তা। যেতে যেতে কোনো দোকানও আমার চোখে পড়ছে না। খানিকক্ষণ যাওয়ার পরে দূরে দেখলাম একটি চায়ের ঘুমটি, এবং আমি গাড়িটিকে দাঁড় করালাম এবং চায়ের দোকানে গেলাম। দোকানিকে বললাম, এক কাপ চা দাও। দোকানি চা করতে শুরু করলো। আমি একটু বসে একটা সিগারেট ধরালাম। সিগারেটের সুকটান দিতে দিতে আমি ভাবলাম অনেক পুরনো দিনের কথা। স্মৃতিচারণায় অনেক কিছু আসছে। এই 20 বছরের জীবনে কত কী করেছি, কত খেলাধুলা করেছি, কত পড়াশোনা করেছি, কত কী করেছি, কত জায়গায় প্রাইজ পেয়েছি, কত জায়গায় মার খেয়েছি লোকের হাতে। এইসব ভাবতে ভাবতেই হঠাৎ দোকানি বলল, বাবু, এই নিন আপনার চা। তারপর চা নিয়ে চায়ে একটা চুমুক দিলাম। গলায় খুবই আরাম বোধ হলো। দিয়ে চা খাওয়া শেষ হলে দোকানি আমায় বলল, কোথা থেকে আসছেন বাবু? আমার বাড়ি বনগা, আমি আসছি শিয়ালদা থেকে। ও আচ্ছা আচ্ছা, একটা কথা বলবো বাবু, কিছু যদি মনে না করেন? আমি বললাম, না না বলো। এই রাস্তায় বদনাম আছে বাবু, আপনি একা একা যাচ্ছেন। আমি বললাম, কেন গো, এই রাস্তায় কি চোর ডাকাতের কোনো ব্যাপার আছে নাকি? না না বাবু, ঠিক সেই ব্যাপার নয়। এই রাস্তায় অনেকেই আত্মাদের দেখতে পায়। আমি ওর কথায় খুব জোরে হেসে উঠলাম। কি বলো আত্মা? তোমরা এই 2024 সালে এসে আত্মাদের বিশ্বাস করো? এইসব গ্রাম বাংলার মানুষদের না কিচ্ছু হবে না। ঠিক আছে বাবু, আপনি তো আমার কথা বিশ্বাস করলেন না। বিপদে পড়লে কিন্তু আমার কথা আপনার মনে পড়বেই। বলে আমি আর কথা বাড়ালাম না, গাড়িতে উঠে স্টার্ট দিয়ে করতে থাকলাম। বেশ কিছুক্ষণ যাওয়ার পর আমার গাড়ি হঠাৎ বন্ধ হয়ে গেল। সর্বনাশ! এই ঘন নিশুতি ঘেরা জঙ্গল এলাকার পাশে আমি একা, এবং আমার চারপাশে একটা জনমানব তো দূরের কথা, একটা সামান্য ছোট্ট পোকাও দেখা যাচ্ছে না। রাস্তাটি এতই অন্ধকার যে আমি আমার গাড়িটিকেই ঠিকভাবে দেখতে পাচ্ছিলাম না। গাড়িটিকে অনেকবার কিক মেরে স্টার্ট দেওয়ার চেষ্টা করার পরেও গাড়ি বাবাজির কোনো রিয়াকশান পাওয়া গেল না। আমি কী করব তাই ভাবছি, হঠাৎ পেছন দিক থেকে একটা আওয়াজ ভেসে এলো, বাবু। আমি সঙ্গে সঙ্গে চমকে পেছনে ফিরলাম এবং বললাম, কে? আপনি আমায় চিনবেন না বাবু,
আমার এই পাশেই বাড়ি। অনেকক্ষণ থেকে আপনাকে দেখছি গাড়িতে স্টার্ট দিচ্ছেন, কিন্তু গাড়ি তো কোনো প্রত্যুত্তর করছে না, এবং এত ঠান্ডায় দেখে মনে হচ্ছে আপনি খুব কষ্টও পাচ্ছেন। তাই বলছি বাবু, আজকে আপনার এই গাড়িটি মনে হয় না সারবে। তাই বলছিলাম যে বাবু, এই কাছেই আমার বাড়ি, ওইখানে গিয়েই আজকে রাতটা আপনি আরাম করুন। আপনাকে কেউ বিরক্ত করবে না। এই রাস্তায় এই ঠান্ডার মধ্যে এইখানে থাকবেন না, এই রাস্তায় বিপদ আছে। আপনি আমার বাড়ি চলুন। ভদ্রলোকের কথায় আমি প্রায় মোহিত হয়ে এগোতে থাকলাম। ভদ্রলোকও যাচ্ছেন, আমিও যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পরে একটা বাড়ি চোখে পড়ল, এবং সেই বাড়ির চেহারা দেখে আমার প্রায় হৃৎপিণ্ডটি খুলে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছিল। বাড়িটির এমনই চেহারা, যে কোনো লোক দেখলেই তার হার্ট অ্যাটাক পর্যন্ত হয়ে যেতে পারে। বাড়িটি কোনোভাবে টিন এবং টালি দিয়ে বানানো, এবং বাড়ির দেওয়ালগুলি এতই কালো যে চোখে কিছুই পড়ে না, এবং বাড়িটির ভেতরে দিকে যে কোনো ঘর আছে সেটাও বোঝা যায় না। তখন ভদ্রলোক আবার বলে চলল, বাবু, আপনি আমার বাড়ির ভেতরে ঢুকুন, এইখানে বেশিক্ষণ দাঁড়াবেন না, ভালো নয় জায়গাটি। আমি ভদ্রলোকের কথায় বাড়ির ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকে একটা জিনিস থেকে আশ্চর্য হয়ে গেলাম। ঘরের মধ্যে খাট তো দূরের কথা, একটি সামান্য মাদুর পর্যন্ত পাতা নেই, কোথাও একটি আলো নেই। টিম টিম করে একটি খালি প্রদীপ জ্বলছে, এবং সেই প্রদীপের আলোতে কিছুই দেখা যাচ্ছে না। কিন্তু ক্রমশ একটি পচা গন্ধ আমার নাকে আসছে, একটা মোটকা মোটকা গন্ধ। সেই গন্ধতে টেকা যায় না। ভদ্রলোক আবার বললেন, বাবু, আপনি বসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। বলে আমাকে বসিয়ে উনি দরজার সামনে গিয়ে পাশের ঘরে হাত বাড়িয়ে যে খাবারের থালাটি নিয়ে চলে এলেন। ঠিক মনে হলো যেন এগুলো নিয়ে কেউ ওর জন্য অপেক্ষা করছিল বাইরে। আমি আর কিছু বললাম না। এমনিতেই মনটা আজকে খুব কু ডাকছিল, এবং খুব ভয় লাগছিল আজ। ভদ্রলোক আবার বললেন, বাবু, আপনি এই সামান্য কিছু খাবার খেয়ে নিন, আমি আমার বাইরে থেকে একটি কাজ করে আসছি। গল্পের বাকি অংশ ব্রেকের পর। আপনারা শুনছিলেন শীতের ভয়ঙ্কর রাত। অমল তার বন্ধুর বাড়ি থেকে ফিরছিল। পথে একটি চায়ের দোকানে সে দাঁড়ায়, এবং চায়ের দোকানদার তাকে বলে যে এই রাস্তাটি ভালো নয়। অমল কথায় কান না দিয়ে এগোতে থাকে, এবং কিছুক্ষণ যাওয়ার পর পথে তার গাড়ি খারাপ হয়ে যায়। সেখানে অমলের সঙ্গে এক আগন্তুকের সঙ্গে দেখা হয়, এবং সে ব্যক্তি তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং তাকে খেতে দেয়। তারপর চারিদিকে শীতের উত্তরে হাওয়া বইছে, প্রচণ্ড হাওয়ার বেগ, এবং শীতে আমি ঠকঠক করে কাঁপছি। ভদ্রলোক যে খাবার দিয়ে গেলেন, সে খাবারে আমি হাত দিয়ে খাবারটি মুখে তুলতে যাব, এমন সময় হঠাৎ বাইরে এক নুপুরের আওয়াজ। যেন মনে হলো কোনো এক মহিলা দূর থেকে বাড়ির দিকে হেঁটে আসছে, পায়ে নুপুর করে। আওয়াজটা ঠিক এই ঘরের বাইরে এসে থেমে গেল। আমি আস্তে আস্তে করে উঠলাম, উঠে দরজার দিকে এগোলাম, এবং এগিয়ে আমি বাইরে গিয়ে দেখলাম কোথাও কিচ্ছু নেই। আমি ভাবলাম হয়তো ভুল শুনলাম, বলে আবার ফিরে এলাম, এবং পুনরায় ভাত খেতে যাব। আবার সেই পুনরায় ঝুম ঝুম করে সেই নুপুরের আওয়াজ। আমি এবার ঠিক শুনেছি, এ তো মনের ভুল নয়। আমি আবার উঠে বাইরে গেলাম, পুরোপুরি বাড়ির বাইরে গিয়ে দাঁড়ালাম। হঠাৎ এক হাসির আওয়াজ ভেসে এলো। আমি মনে মনে ভাবলাম, আমি কোথায় এসে পড়েছি। আমি আর কিছু না ভেবে প্রচণ্ড জোরে প্রাণ পড়ে ছুটতে থাকলাম।
পেছনে ওই হাসির আওয়াজ আবার ফুটে এলো। ছুটতে 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 যখন আমি প্রায় রাস্তার ধারে এসে পৌঁছলাম, সেইখানে দেখলাম আমার গাড়িটি সেই একইভাবে ওইভাবে দাঁড়িয়ে রয়েছে। এবং গাড়িতে উঠে আমি আবার পুনরায় স্টার্ট দিতে থাকলাম, কিন্তু কোনোভাবেই কিচ্ছু করতে পারলাম না। আমার নিজেকে এখন কত যে অসহায় মনে হচ্ছিল তা বলে বোঝাতে পারবো না আপনাদের। এই ভয়ঙ্কর রাত্রে আমি একেবারে একা, এবং আমি বুঝতেই পেরেছি যে এখানে কী হতে চলেছে আমার সঙ্গে। গাড়ি স্টার্ট দেওয়ার যে কোনো সব রকম প্রস্তুতি আমি নিলাম, কিন্তু কোনোভাবেই গাড়িটিকে চলন্ত করতে পারলাম না। এমন সময় হঠাৎ পেছন থেকে আর একবার সেই কণ্ঠস্বর ভেসে এলো, বাবু, আপনি রাস্তায় কি করছেন? আমি আপনাকে আমার বাড়িতে রেখে দিয়ে এলাম এবং খাবার দিয়ে এলাম, সেইখান থেকে উঠে আপনি রাস্তায় কেন চলে এলেন? না না, আমি তোমার ওই বাড়িতে যাব না। তোমার বাড়িতে নানা রকম সব জিনিস দেখা যাচ্ছে। আর তুমি কে বলো তো? তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। কেন রে? ভুলে গেলে সেদিনের কথা? সেদিন তো অতিরিক্ত মদ্যপান করে গাড়ির মধ্যে প্রায় পাগলের মতো আসছি। আমি আর আমার স্ত্রী বাড়িতে ফিরছিলাম। কি দোষ ছিল আমাদের? তুই সোজা এসে আমাদের ধাক্কা মারলি। আমরা ছিটকে পড়লাম পাশের রাস্তায়। তুই গাড়ি থেকে নেমে এসে আমাদের দেখলি যে আমরা বেঁচে আছি, কিন্তু তখনও তুই কিচ্ছু করলি না। তুই সোজা গাড়ি নিয়ে বেরিয়ে গেলি। কেন? আমার কি দোষ ছিল? আমার আর আমার স্ত্রীর কি দোষ ছিল বল? আজকে তোর হিসেব তো আমরা নেব। এর মূল্য তোকে তোর প্রাণ দিয়ে দিতে হবে। কোথায় পালাবি? যা, কত দূর পালাতে পারিস যা দেখি। এইবার আমি দেখলাম সেই লোকটা এতক্ষণ চাদর চাপা দিয়ে যে দাঁড়িয়েছিল, তার চাদরটা একা একা গা থেকে সরে গেল, এবং সেই কঙ্কাল শরীর আমার চোখের সামনে ভেসে উঠল, যে হাতে কোনো মাংস নেই, চামড়া নেই, শুধুই হাড়, এবং চোখের দুটো ফুটোর থেকে লাল গাঢ় রং বের হচ্ছে, এবং সেই তীক্ষ্ণ দৃষ্টি এতই মর্মভেদী দৃষ্টি যে আর কিছু এটা বলার নেই। এবং কতদিনের পৈশাচিক রাগ এবং ঘৃণা থাকলে এইভাবে মানুষের দৃষ্টি কারোর দিকে হতে পারে, এটা আজ ওই চোখ দুটি দেখে আমি বুঝতে পারছি। এবং সে তার ডান হাতটা তুলে আমার দিকে প্রসারিত করছে, এবং সঙ্গে সঙ্গে তার পাশে দেখলাম একটা মহিলা চেহারা ভেসে উঠলো। সেই মহিলা চেহারা এক ঝলক একটু ভেসে উঠে সেও এক পৈশাচিক দেহ গঠন করলো। এই কি চুলগুলো পেছন দিকে প্রায় হাওয়ের মতো উড়ছে, এবং সে চুলের ফাঁকে ফাঁকে কত অজস্র কীট পতঙ্গ লেগে রয়েছে। পচা গলা থেকে যেমন গন্ধ ভেসে আসে সেই রকম গন্ধ ভেসে আসছে। সেই গন্ধের টেকা দায়ী হয়ে উঠেছে, এবং সেই পৈশাচিক দুটি দেহ থেকে ভেসে এলো দুজনের হাসি। এবং এতক্ষণ আমি তাদের চিনতে পারলাম। দেখি এই তো সেই রাত্রের লোক। কি করবো, এই স্বামী স্ত্রীটা কেটে যাচ্ছিল। হ্যাঁ, এত কথা চিন্তা করে আমি ওই বই সামনের দিকে ছুটতে থাকলাম। ছুটতে আমি যতই ছুটছি দেখছি সেই দুটি আমার দিকে প্রায় ছুটে আসছে। আমি কি করবো ভেবে বলছিলাম না, কিচ্ছু করতে পারছিলাম না। আমি ছুটতে যেই সামনের দিকে তাকালাম, হঠাৎ দেখলাম সামনে থেকে দুটি চোরা লাইট আমার দিকে পড়ল, এবং সেই লাইটটি ধীরে ধীরে আস্তে আস্তে আমার দিকে স্পষ্ট হতে থাকলো, এবং সেই পৈশাচিক দেহ দুটি আমার দিকে আরো তাড়াতাড়ি চলে এলো। তাদের ভাব দুটো আমার দিকে প্রসারিত করা। আমি কি করবো কিছুই ভেবে পাচ্ছিলাম না। সঙ্গে সঙ্গে তোমার হর্ন বাজলো, এবং একটি প্রচন্ড জোরে ধাক্কা হলো। আমি ছিটকে পড়লাম। পড়ে যেন মনে হলো আমার সর্বাঙ্গের দেহ অঙ্গ সব কিছু ভেঙে চৌচির হয়ে গেল, চুরমার হয়ে গেল আমার সারা অঙ্গের হাড়, এবং আমার চোখে ভেসে এলো গাঢ় অন্ধকারের স্রোত। আমার জ্ঞান হতে আমি দেখলাম আমি আমার বাড়ির বিছানাতে শুয়ে আছি,
আমি তো এসব দেখে অবাক। দাদা আমার কাছে এগিয়ে এসে বলল, অমল, এখন কেমন আছিস ভাই? আমি দাদাকে বললাম, দাদা এখন শরীরটা আগের থেকে ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, তুই আর একটু আরাম কর, তোর শরীরে অনেক স্ট্রেস পড়েছে। আমি দাদাকে বললাম, দাদা থাক, আমি সবই জানি। পুলিশ কর্তারা আমাকে সবই বলেছে, তোকে আর কিচ্ছু বলার দরকার নেই। কিন্তু দাদা আমি এই বাড়িতে পৌঁছলাম কী করে? শোন, পুলিশরা তোর বডিটা শনাক্ত করে বামনগাছি নামক এক গ্রাম থেকে এবং নিয়ারেস্ট হসপিটালে পাঠায়। সেখান থেকে আমার এই নাম্বারে ফোন আসে। জানি না কোথাও থেকে হয়তো জোগাড় করেছে নাম্বার। যাই হোক, তুই আর বেশি কথা টথা বলিস না। কিন্তু দাদা আমার পায়ে আমি জোর পাচ্ছি না কেন? আমার পায়ে কি হলো? না না অমল, অত উচ্চদিত হোস না তুই। তোর পায়ে কিচ্ছু হয়নি। না না দাদা, তুমি আমাকে বলো আমার পায়ে কি হয়েছে। আরে না রে অমল, এত উত্তেজিত তুই হোস না। না দাদা, তোমায় বলতেই হবে আমার পায়ে কি হয়েছে। আমার পাটাই আমি কিছু বুঝতে পারছি না কেন। আমার পায়ে কি অসারতা কেন? এত অবস্থা এরকম কেন? শোন 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 বাবা, অস্থির হোস না তুই। তোর পা দুটো বাদ গেছে। না, এটা কি করে হলো? তোর সঙ্গে একটা 4 চাকার ধাক্কা হয়েছিল এবং সেই ধাক্কার পরে তুই খুব জোরে আঘাতপ্রাপ্ত হয়েছিস এবং তোর পা দুটো বাদ দিতে হয়েছে। দাদা এই বলে বেরিয়ে গেল ঘর থেকে এবং আমিও খুব কান্নায় ভেঙে পড়লাম। কিন্তু বুঝতে পারলাম যে এই ঘটনার জন্য আমিই দায়ী। সেদিন যদি ওই স্বামী স্ত্রী দুটিকে আমি হসপিটালে ভর্তি করতাম তাহলে তারাও আর মারা যেত না এবং আমার সঙ্গেও এইসব আর ঘটতো না। এর থেকেই বোঝা যায় যে পাপ কোনোদিন চাপা থাকে না। ভগবান এইসব শাস্তি ভগবান দেবেই। শেষ হলো আজকের গল্প শীতের ভয়ঙ্কর রাত। গল্পটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। বেশি করে শেয়ার করবেন যাতে আমরা একটু গ্রো করতে পারি। ধন্যবাদ।